অন্তর্বর্তী সরকারকে দীর্ঘমেয়াদে রাখার প্রস্তাবে প্রত্যাখ্যাত হয়ে ডিপ স্টেট কোনো রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ করেছে। নিজের বক্তব্যের ব্যাখ্যায় এমনটা বলছেন সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ। তার দাবি, এই ডিপ স্টেট দেশি বিদেশি শক্তির সমন্বয়ে গঠিত, যদিও তার মন্তব্যকে রাজনৈতিক বক্তব্য হিসেবে দেখছেন বিশ্লেষকরা। তারা বলছেন, রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে ডিপ স্টেট সক্রিয় হয়ে থাকে। সিলন টি রপ্তানিতে শীর্ষে। যাদেরকে আসলে ডিপ স্টেট বলা হয় তাদের থেকে আমাদেরকে অফার করা হয়েছিল যে আপনারা শেখ হাসিনার যে মেয়াদ আছে 2029 সাল পর্যন্ত সেটা শেষ করেন, আপনারা শেষ করেন, আমরা আপনাদেরকে সহযোগিতা করি। তাদের সার্টেন কিছু শর্ত ছিল। যে সাবেক ছাত্র উপদেষ্টা আসিফের এই বক্তব্য বিশ্লেষণে জানা দরকার ডিপ স্টেট ধারণাটি কি। বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ বলছেন, ডিপ স্টেট বলতে অদৃশ্য ক্ষমতা কাঠামোকে বোঝায়, যেখানে সামরিক আমলাতন্ত্র বা গোয়েন্দা সংস্থার একটি অংশ সরাসরি বা পরোক্ষভাবে রাজনৈতিক সিদ্ধান্তে প্রভাব বিস্তার করে। অনেক দেশেই এমন শক্তির প্রভাব রয়েছে। সামরিক বাহিনী আছে, আমলাতন্ত্র আছে, এর বাইরে আছে সিভিল সোসাইটি, তার সঙ্গে একটা আঞ্চলিক বা আন্তর্জাতিক ডিপ স্টেটের একটা সংযোগ থাকে। কখনো র এর কথা শুনি, কখনো আইএসআই এর কথা শুনি, কখনো সিআই এর কথা তো আমরা শুনেই যাচ্ছি। তারা যখন অ্যাক্ট করে এবং রাজনৈতিক শক্তিকে ওভার পাওয়ার করে ফেলে, তখন আমরা বলি যে একটা ডিপ স্টেট। সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির বলছেন, ইতিহাসের বিভিন্ন বাঁকবদলে ডিপ স্টেট ধারণাটি আলোচনায় আসে। কখনো কখনো বিশৃঙ্খলা এড়াতে তা ভূমিকাও রাখে। অস্থিরতার সময়তে রাষ্ট্র তো একটা বড় কাঠামো, এটাকে আপনি ধরে রাখতে গেলে ওই যারা এই কাঠামোটার মূল স্তম্ভ হিসেবে কাজ করে সেই শক্তিগুলো সক্রিয় থাকে, সেটাকে আপনি ইতিবাচকভাবে দেখতে পারেন। যারা রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয় তারা এটাকে মহান ইতিবাচকভাবে দেখে। তো আপনার দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে। প্রশ্ন উঠতে পারে, আসিফ মাহমুদ কি বুঝে শুনে ডিপ স্টেটের কথাটি বলেছিলেন নাকি কথার কথা? জবাবে তার বক্তব্য, নাম বলা না গেলেও এ সম্পর্কে ধারণা আছে মানুষের। এতে জড়িত দেশি বিদেশি শক্তি, তারা প্রভাব বিস্তারের চেষ্টা করেছিল অন্তর্বর্তী সরকারে। আসলে দেশি বিদেশি অনেকেই মিলেই জড়িত, তো ওই জন্য স্পেসিফিক আসলে করতে চাইনি। পিপলস ইন্টারেস্ট, কান্ট্রিজ ইন্টারেস্টের সাথে কম্প্রোমাইজ না করার যে একটা ব্যাপার ছিল, সেই কারণে এই ধরনের আলাপগুলো আর আগায় নেই। এবং পরবর্তীতে স্বাভাবিকভাবেই তারা সরকারের দিক থেকে ব্যর্থ হয়ে রাজনৈতিক দলগুলোর সাথে বা অন্যদের সাথে একটা সেটেলমেন্টে হয়তো যাওয়ার চেষ্টা করেছে বা গিয়েছেন। বিশ্লেষকরা অবশ্য বলছেন, ডিপ স্টেট বা তৃতীয় শক্তি সক্রিয় হয় রাজনৈতিক অস্থিতিশীলতা থেকে, আর এই বিতর্ক আসে স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাবে। সমস্যা হচ্ছে যে একটা পর্যায়ে এসে যেহেতু এদের কোনো, আমরা যেটা বলি, দায়বদ্ধতা নাই এবং কোনো রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য থেকে এটা আসে না এবং রাজনৈতিক অঙ্গীকারও থাকে না সেই অর্থে, সুতরাং এটা বেশি দিন কন্টিনিউ করতে পারে। তো একটা সময় আমরা দেখলাম যে 1 বছরের মাথায় তারা অ্যাবাউট টার্ন করলো এবং পরের বছরটা তারা প্রস্তুতি নিল একটা নির্বাচন করার। যদি আপনি একটা টেকসই সমাধান চান, তাহলে জনগণের চাহিদার সাথে রাজনীতিকে সাযুজ্যপূর্ণ হতে হবে, তবেই আপনি সেখানে এই ধরনের চ্যালেঞ্জ আপনাকে হয়তো আর মোকাবেলা করতে হবে। লক্ষ্য করেন না, প্রতিবেশী দেশ ভারতের কথাই বলি। ভারতে গত 80 বছর ধরে ভারত স্বাধীন দেশ, কয়টা সরকার বিরোধী আন্দোলন সেখানে হয়েছে। রাজনৈতিক সংস্কৃতি যত উন্নত হবে, জনগণের আস্থা তত বাড়বে দল বা নেতৃত্বের প্রতি। এতে কমে আসবে তৃতীয় পক্ষের হস্তক্ষেপের সুযোগ, এমন মত বিশ্লেষকদের। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।